রামকৃষ্ণনগরে বিস্ময়কর ঘটনা। স্বপ্নে মা দুর্গার বার্তা, গাছের পাতা খেয়ে রোগ মুক্তি। রামকৃষ্ণনগরে চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। এলাকার বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী সত্যবাবু সিনহা দাবি করেছেন তার স্বপ্নে মা দুর্গা এসে আশীর্বাদ দিয়ে গিয়েছেন। স্বপ্নে মা দুর্গা তাকে 3বার গাছের পাতা দেওয়ার নির্দেশ দেন এবং জানান যে কেউ এই পাতা খেয়ে শরীরের অসুখ থেকে মুক্তি পাবে। প্রায় 15 বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নেন সত্যবাবু সিনহা। তার এই দাবি জানাজানি হতেই আশেপাশের গ্রামগঞ্জ ছাড়া ত্রিপুরা, মেঘালয় বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড় জমাচ্ছে রামকৃষ্ণনগরে। অনেকে এসে পাতা নিচ্ছেন বিশ্বাস ভরে। কেউ আবার বলছেন পাতা খেয়ে নাকি সত্যিই তাদের অসুখ কমেছে। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ চিকিৎসক ও বিশেষজ্ঞরা এটিকে ভ্রান্ত ঘটনা বলে দাবি করলেও স্থানীয়দের মধ্যে বিশ্বাস ও ভক্তি বেড়েই চলছে। এখন প্রশ্ন উঠেছে, গাছের পাতা খেয়ে কি সত্যিই কি রোগ সারে, নাকি এটা শুধুই বিশ্বাস ও ভক্তির জুড়ে তৈরি এক মানসিক সান্ত্বনা? এরকম আপনার নামটা? আমার নাম মিলন সিনহা। আচ্ছা, আমার বাড়ি ধর্মনগর, গ্রাম পূর্ব বড়ুয়া। আমি আজকে কন্টিনিউ আইতেছি, 6-7 দিন হয়েছে। খাইছি আমি 3 দিন 4 দিন খাইছি। খাওয়ার পরে আমার হাতে বা একটা ঝিনঝিন আছে, তারপর চোখের একটা জাল একটা সমস্যা আছে। এটা মানে মোটামুটি ভালো হয়েছে, এখন মানে ফ্রেশ অনুভব করতেছি। আপনার বাসা আর কেউ আছে? বাসাতে আমার মা আছে। বাসায় আর কেউ আইছে এখানে? না, আইসে না। আপনি মাতারা লই আইসি, তারা এখন আইসে না। একটু ভালো নি তারা? হ্যাঁ, ভালো। আমার মা সুগার পেশেন্ট। খাইনো খাইছো? খাইছে, ভালো হয়েছে। মানে এই যে সুগারে তো বেশি মানুষের পেশাব করে, এটা বন্ধ হয়েছে মোটামুটি। আগে 6-7 বার করতো, এখন নিয়মমাফিক করে 3 বার বা 2 বার এরকম। আমার নাম কাঞ্চন ছিল। কোন জায়গা বাসা? এখানে কয়দিন এসে আইছে? কিটা বুঝলা? আমার পাও ভাঙ্গা আছে। হ্যাঁ, এখন একটু আগে তো হাঁটতে পারতাম না। ভালো। ভালো হয়েছে। মানে আপনি এখানে ভালো হয়েছিল? হ্যাঁ, ভালো হয়েছে। আর কোমরের হাতটি ফাঁক আছে, এটাও দেখলাম না। আপনি কেটা নেক্সট এক্সরে করে দেখছেন নি? হ্যাঁ, এক্সরে করে কেটা দেখছেন? এটা কোমরের হাতটি ফাঁক আছে আর পাও ভাঙ্গা আছে। এখন তো ঠিক হয়েছে। ঠিক আছে, এখানে আওয়ার পরে? হ্যাঁ, এখানে আওয়াজ। আচ্ছা।
যোগ বদল হলেও কিছু মানুষের ভাগ্য বদল হলো না রামকৃষ্ণনগর সমষ্টির। যে সময় 24 ঘন্টা বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, আজ সেই বিজেপি সরকারেরই বিধায়ক থাকা সমষ্টির রাতাবাড়ি এলাকার ভোটারবন্ধ গ্রামে কয়েকটি পরিবার এখনো বিদ্যুৎহীন। বারবার বিদ্যুৎ বিভাগকে জানালেও আজ পর্যন্ত সেই পরিবারগুলোতে বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি। তাদের ভরসা এখন শুধুই সোলার চার্জিং লাইট। স্বাধীনতার পর এত বছর কেটে গেলেও আজও এই পরিবারগুলো চার্জিং লাইটের উপর নির্ভর করে চলছে। খুব শীঘ্রই বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে স্থানীয়রা। আপনার গ্রামের নাম কি? কারেন্ট নেই, এইভাবে দুর্বিষহ যন্ত্রণায় আমরা দিন কাটাচ্ছি। তাই কর্তৃপক্ষের এখানে যদি আমাদের আওয়াজ পৌঁছে, আমি কর্তৃপক্ষকে বলবো, হে কর্তৃপক্ষ, আমাদেরকে এই যন্ত্রণা থেকে রক্ষা করুন। হে কর্তৃপক্ষ, আমাদেরকে এই যন্ত্রণা থেকে রক্ষা করুন। হে কর্তৃপক্ষ, আমাদেরকে এই যন্ত্রণা থেকে রক্ষা করুন। ধন্যবাদ। 2025 ইংরেজিতে কারেন্ট নেই। আপনার বাসায় কারেন্ট আছে নি? আপনার বাসায় কারেন্ট আছে নি? এইভাবে 30-40টি পরিবার ভেটার বন্ধে আজ পর্যন্ত কারেন্ট নেই। যেখানে কারেন্ট বা বিদ্যুতের বিল হচ্ছে সভ্যতার উন্নয়নের মাপকাঠি, সেখানে চিন্তা করলে কি ভাবে মানে হে কর্তৃপক্ষ, আমাদের ঘরে কারেন্ট এনে দেন। হে কর্তৃপক্ষ, আমাদের ঘরে কারেন্ট এনে দেন। আজকে ধরুন এক বহুত বছর কোনো অত বাতাস ফাঁকা দিয়ে বাতাস পারি, গাছের তলা বই 30-40 কমপ্লেন দেওয়া হয়েছে, কাগজ লগে দোকান দেওয়া হয়েছে। 3 নম্বর বেটার নাই তো সোলিয়ার হল না, সোলার দিয়া 30-35 বছর আগে সারা জীবন তো কারেন্ট নেই, সোলার কি বলবো এখন। আর এখন কারেন্ট তো আমরা বহুত ইয়ে করলাম, কিন্তু কারেন্ট তো আইছে না। এখন সোলার জ্বালাই আর ইয়া আমরা দিন কাটাই আর রাত কাটাই। শহরে ফের চুরির ঘটনা। শহরে মিশন রোডে এমএমসি স্কুলের সামনে আবারও সংঘটিত হলো চুরির ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তির বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বারবার একই এলাকায় চুরির ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, চোরেরা ওই ব্যক্তির ঘরে ঢুকে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এলাকাবাসীর দাবি, মিশন রোডে নিয়মিত টহলদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের চুরির ঘটনা আর না ঘটে। আমি ঢুকতে পারবো। না, পুলিশে কইয়া গেছে, এখন আপনারা ধরতে পারেন। ওই সামনে দরজাটা কেটা করছে, ভিতর থেকে লাগাই দিয়েছে সিটকারি। কেন এটা নিচে না, ওটা বোধহয় দেখছো না, কিন্তু পুলিশে ফিঙ্গারপ্রিন্ট পাইছে না। তুমি কি বিচে দিয়ে ঢুকে পারবে? তুমি কি বিচে দিয়ে ঢুকে পারবে? ওই তো ভেন্টিলেটার ভাঙ্গিয়া চোখ ঢুকছে। পাশের ঘরের এরা জানাইছে যে
আজকে জানাইছে, কারণ ঘরের যে মালিক এবং মালিকনি দুজনেই শিলচর। মালিক হসপিটালাইজ আইসিইউতে আছে। মালিকের নাম বিকাশ রঞ্জন দে। চুরি কবে হয়েছে? চুরি হয়েছে আজকে দেখা গেছে দুপুরবেলা, যে এইদিকে ভেন্টিলেটার ভাঙ্গা। ওই তারা খবর দিছে, দেওয়ায় মালিক নিলে আমি শিলচর থেকে নিয়ে আইছি। পুলিশে জানানো হয়েছে, পুলিশ আইছে, দেখিয়া গেছে। মালিক ওখানে হসপিটালাইজ। গতিকে মালিক না হওয়া পর্যন্ত ইন ডিটেলস কী কী গেছে হওয়াটা মুশকিল। আপাতত কিছু গেছে, এটা আমরা কইতাম পারবো। সোনা গয়না, প্রচুর সোনা গয়না গেছে। কত গেছে আমি এটা মালিক না আইলে কইতাম পারতাম না। টাকা পয়সাও গেছে, কত গেছে পাওয়া মুশকিল। এটিএম কার্ডগুলো নাই, এরপরে ব্যাংক পাসবুকগুলোও নাই, এরপরে আধার কার্ড, প্যান কার্ড এগুলার অরিজিনাল কিছু আছে, কিছু নাই। কোন জায়গার ঘটনাটা হয়েছে? এই জায়গাটার নাম, এই এলাকাটার নাম? এলাকাটার নাম এটা তো ইয়ের অপোজিটে, এমএমসির অপোজিটে। গলির নামটা তো আমি তো কইতাম। পুলিশে খবর দিছিলাম? হ্যাঁ, পুলিশে খবর দিয়েছি, পুলিশ আইছে, পুলিশ আইয়া দেখিয়া গেছে। এবং সামনে যে দরজাটা, এটা ভিতর থেকে লক করে দিছে। পুলিশ চেষ্টা করছে তার ফর্মুলা অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট নিতে, কিন্তু বলছি যে না, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাইতেছে না। যে বাসার মালিক কবে গেছিল হসপিটালে? 7 তারিখ, 7 সেপ্টেম্বর। আপনারা আজকে কটার সময় দেখছেন যে গড়ের তালা? দেখছি না, আমরা তো শিলচর আসলাম, পাশের বাড়িরা দেখছে 1টার সময় দেখছে। আজকে 11 সেপ্টেম্বর। দুর্গোৎসবের আর মাত্র কদিন বাকি। মা দুর্গার আগমনীকে কেন্দ্র করে তীব্র উৎসাহ আর ব্যস্ততা দেখা যাচ্ছে সর্বত্র। শহরের বিভিন্ন পূজা কমিটি প্যান্ডেল সাজানোর কাজে রাত দিন করে চলেছেন। আজ নজর দেওয়া হলো মধ্য করিমগঞ্জ ক্লাবের পুজো প্যান্ডেলে। প্রতিবারের মতো এবছরেও চমকপ্রদ থিমে প্যান্ডেল সাজানোর উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্যান্ডেলের কাঠামো ইতিমধ্যে রূপ নিতে শুরু করেছে। কারিগররা ব্যস্ত সজ্জা, আলো ও মূর্তি সাজানোর কাজে। স্থানীয় মানুষের ভিড় এখন থেকেই চোখে পড়ছে প্যান্ডেলের চারপাশে। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহালয়ার পর থেকে পুজোর আনন্দ উপভোগ করার জন্য। ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, এবছর দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপায় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখন শুধুই পুজোর আমেজ আর সেই উৎসবের আবহ যেন ধরা পড়ছে মধ্য করিমগঞ্জ ক্লাবের প্যান্ডেলের প্রস্তুতির মধ্যে। প্রথমেই আমরা সমগ্র করিমগঞ্জ তথা বরাকবাসীকে আমাদের মধ্য শ্রীভূমি করিমগঞ্জ দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যাতে আমাদের এই পুজোতে, যেহেতু আমরা এবার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে আমরা সুবর্ণ জয়ন্তীতে পা রেখেছি, এবার আমরা এবং পুজোটাও অনেক আমরা জাঁকজমক করে আয়োজন করার প্রচেষ্টা করছি। সেটা সার্থকতা পাবে যখন আপনারা সবাই এসে এই পুজোটাতে আপনারা দেখবেন। এবং আমাদের এবার 50 বছরের পুজো উপলক্ষে আমাদের বিশেষত্ব থাকছে, সব কিছুতেই থাকছে, প্যান্ডেলে থাকছে, মূর্তিতে থাকছে, আলোকসজ্জাতে থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে। তাছাড়াও আমরা সামাজিক সাহায্য সহযোগিতাও করব। শুরু হবে আমাদের মহালয়ার দিন থেকে, আমাদের গঙ্গা আরতি মহালয়ার দিন সন্ধ্যেবেলা কুশিয়ারা নদীর তটে আমরা মা গঙ্গার আরতি দিয়ে দেবীপক্ষের আমরা আমন্ত্রণ জানাবো। এবং তারপরে আমরা পঞ্চমী থেকে মোটামুটি আমাদের পুজোর দর্শনার্থীদের জন্য আমাদের পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে। এবং এই যেহেতু আমাদের এবার 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের মানে দুর্গা প্রতিমা বানাচ্ছেন আমাদের প্রতিমা শিল্পালয়, করিমগঞ্জের প্রতিমা শিল্পালয়, এবং আমাদের মূর্তিতে বিশেষত্ব থাকছে। সেই কারণে আমরা মানে প্রায় বিশ্বকর্মা পুজোর আগেই আমরা মূর্তি এসে ঢুকে যাবে এবং বাকি কাজটা আমাদের মণ্ডপের ভেতরে হবে। আর এখানে আমরা প্রায় 6 লক্ষ টাকার মতো মূর্তির আমরা বাজেট নির্ধারণ করেছি এবং আমাদের এই টোটাল মানে আমাদের সম্পূর্ণ
60-65 লক্ষ টাকার মতো আমাদের একটা বাজেট নির্ধারণ করা হয়েছে। আমাদের মণ্ডপ সজ্জায় থাকছেন আমাদের চিকন পাল মহাশয়, কমলা ডেকোরেটার্স, এবং ওনার তত্ত্বাবধানে কারিগর দ্বারা কাজ করানো হচ্ছে। আর লাইটিংও সেম শিলচরের সঞ্জীব দাস, কিন্তু চন্দননগরের লাইটিং, কিন্তু তত্ত্বাবধানে চলছে সঞ্জীব দাসের শিলচর আসাইনে। আমাদের 3 দিন আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে, সবাইকে আসার অনুরোধ থাকবে। তার মধ্যে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে থাকছে কলকাতার থেকে বাউল কাজল গান করে একজন আসবে, আর সঙ্গে থাকবে বিহু নৃত্য, মণিপুরি নৃত্য, এগুলো থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা প্রতিদিন। শ্রীভূমির 9 সেপ্টেম্বর রাধা মদনমোহন জিউর মন্দিরে সকাল 11 ঘটিকায় অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভায় সভাপতি শ্যামল রায় পৌরোহিত্যে সভার প্রথমে সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌতম দাস ও 1431 বাংলা আয় ব্যয় হিসাবাদি পাঠ ও অনুমোদন করা হয়। সভায় মন্দির উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সহসভাপতি জগদীশ চন্দ্র বণিক ও সুশীল কংস বণিক। শ্রীমন্দিরে বিভিন্ন উৎসব আদির কথা তুলে ধরেন সম্পাদক গৌতম দাস এবং সকল ভক্তবৃন্দ সহযোগিতার প্রশংসা টানেন। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাঞ্জল দাস, বিষ্ণুপদ নাগ ও কালীপদ দাস। সবার শেষে বিগত দিনে যারা শ্রীমন্দিরের সঙ্গে জড়িত ছিলেন, বর্তমানে নেই, তাদের আত্মার সৎ গতি কামনার 1 মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার শান্তি কামনা করা হয় ও সভা সমাপ্তি ঘোষিত হয়। এবং এই সম্বন্ধে যখন আমি প্রভুকে প্রশ্ন করেছিলাম, উনি বললো, দেখো, মুসলিমেও কয়েকজন ভাগবতী ও বৈষ্ণব সম্বন্ধে আলোচনা ব্যস্ত থাকতে পারেন, কিন্তু বর্তমানকালে যে অবস্থা আছে সেটি সত্যিই একটু অন্যরকম। মানে উনি দুঃখ করেই বললেন যে এই আলোচনা এখন বিলুপ্ত হয়ে গেছে। তাই আজকে আমাদের করিমগঞ্জ শহরে যে সমৃদ্ধপূর্ণ লাইব্রেরিটি আছে, তারা যদি আপনারা দেখতে যান দেখতে পাবেন সেখানে প্রাচীন বই রাখা আছে, কিন্তু আমাদের এই পুস্তক পাঠ করার যে প্রবণতা সেটি দূর হয়ে যাওয়ার, এই মোবাইল বলুন, কম্পিউটার বলুন, সেটি আমরা নিজেরাই বাড়ি থেকে বই গল্প করছি না, আর এইসব বই তো পড়া অতি দুষ্কর ব্যাপার। যাই হোক, এ ব্যাপারে আজকের এই সাধারণ সভায় আপনারা ইন্টারেস্টেড যেসব ব্যক্তিত্ব আছেন, যিনি এই প্রস্তাব রেখেছেন, উনি যদি একটি ছোট্ট কমিটির মাধ্যমে এটাকে সচল করতে পারেন, আমরা কর্তৃপক্ষ তরফ থেকে ওনাকে আহ্বান করছি যাতে এটি সচলভাবে থাকতে পারে এবং আপনাদের সহযোগিতা চালু হয়, বা কোনো ইন্টারেস্টেড ব্যক্তিও যে এটাকে একটু মানে পর্যালোচনা করে দেখেন যে এটাকে এইভাবে করলে পরে কোনো ছাত্রছাত্রী যারা নাকি এই ব্যাপারে আছে বা কোনো ভক্ত এই ব্যাপারে এগিয়ে আসবে, তাহলে আমার মনে হয় মদনমোহন একটি অঙ্গন যে বৈষ্ণব ভাগবতী লাইব্রেরিটি আছে সেটি সচল হবে। এটাই আমার কথা ছিল, এবং আগামীতে যাতে এটা আপনাদের সহযোগিতা চালু হতে পারে, আমাদের কর্তৃপক্ষ তরফ থেকে সচলভাবে ব্যস্ত থাকবো, সহযোগিতা আমরা করবো। আপনাদের সহযোগিতা ছাড়া এখানে কে আসবে কে করবে এটা একটা যাই হোক। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে 6 জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে জেলে পাঠানোর পর বুধবার আবারও একজন ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। বড়খলার একটি ফার্মেসি থেকে গ্রেপ্তার হওয়া ওই ভুয়া চিকিৎসকের নাম নিহার হোসেন মাঝার ভুইয়া। অভিযোগ, তিনি বেঙ্গালুরুর একটি মেডিকেল কলেজের ভুয়া MBBS ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে বড়খলা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুধু তাই নয়, পুলিশ ওই ফার্মেসি থেকে বহু ভুয়া নথি জব্দ করেছে। পুলিশের এই পদক্ষেপে স্থানীয় মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলা এই অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন।
আপনার নাম কি? আমার নাম নিহার হোসেন। কেন আপনারা অ্যারেস্ট করছে? মানে অ্যারেস্ট করছে, আমি ডাক্তারও করি, অ্যারেস্ট করছে। ডাক্তারও করি। কি মানে এমবিবিএস নাকি? না না, মেডিসিন জেনারেল মেডিসিন। আপনার কি ডকুমেন্ট আছে নি আপনার? সব আছে। কেন অ্যারেস্ট করলো আপনারা? আমি দেখছি কোনো একটা কারণ করছে। আছে ডাক্তার বুঝে না কোনটা লাইসেন্স কোনটা বুঝে না, আমি যে অ্যারেস্ট করে আনছি। মুবারকপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা, এক অটোগাড়ি চুরির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে AS10 BC 2177 নম্বরের অটোটি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। অভিযোগ অনুযায়ী অটো মালিক প্রতিদিনের মতো গাড়িটি মুবারকপুরে রেখে যান, কিন্তু এসে তিনি দেখতে পান গাড়িটি আর সেখানে নেই। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অটো মালিক দ্রুতই বিষয়টি থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে পুলিশ চুরির ঘটনা তদন্ত শুরু করেছে এবং গাড়ি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে চলেছে, তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এলংজুরি আমার বাড়ি হইল এলংজুরি, কলিমুদ্দিন নাম। আমার গাড়ি মোয়ারপুর ড্রাইভার একটা চালা হয়, নিয়ে রাত্রে আসছে 8:30 উঠে গাড়ি রাখি ঘুমাই গেছে। একটা উঠে পেশা করছে করিয়া যাচ্ছে, গাড়ি আছে, এরপরে নাই গাড়ি বহুত খুঁজাখুঁজি করছি, গাড়ি পাওয়া যায় না। খুঁজাখুঁজি করিয়া নাই। আরও 4টা লাগে, 4টে অটো গাড়ি তার আমার বাইয়ের। এখন একটা গাড়ি ড্রাইভারে তার সঙ্গে নিয়ে গেছে মোবারকপুর তাকে। এই গাড়িটা এখন পাওয়া যায় না। সকাল থেকে খুঁজে যাই, ড্রাইভারে কইছে গাড়িটা পাইয়েন না। সকাল থেকে খুঁজাখুঁজি করে গাড়িটা পাইছি না। তখন আমরা থানাতে আইসি ওটা এফআইআর করার লাগে। এরকম যদি গাড়ি এরকম আমরা ওটা দিয়ে কোনো রকম সংসার চালিয়ে যাই, তো পরবর্তী আমরা এরকম চলমু কীরকম, যেরকম চুরি আরম্ভ হয়েছে অটো গাড়ি। তখন এরকম যদি গাড়ি চুরি হয় তখন আমরা গাড়িতে একটা তো আমরা ফেট পালিতাম, আমরা চলমু কীরকম। কোন জায়গা থেকে চুরি? ওই যে আমরা বাসা হইল গেলাম যদি ড্রাইভারে নিয়ে রাখে মোবারকপুর সরতলি স্কুলের উল্টা থাকছে। ওইখানে কয়লার ডাম্পের এখানে রাখা আছে। কোন সময় উঠিয়া দেখছো চুরি? রাত্রে তো প্রায় 1টার সময় দেখছে গাড়ি আছে, 1টার পরে গাড়িটা চুরি হয়েছে। হয়তো 3টা হোক আর 4টা হোক, বুড়ের আগে ওই টাইমে গাড়িটা চুরি হয়েছে। এরকম প্রায় ঘটনা চলিয়ে যায়। আজকে আরেকটা শুনতে পারছি যে আমার বন্ধু একটা বন্ধ করে গেছে শরীফনগর, তারও একটা শরীফনগর থেকে ওগুলো গাড়ি চুরি হয়েছে। তো এখন তারারও পাইছি তানারি কেন আমরাটা তো আমরা এফআইআর করে দিই। আর যেমন কই কিনা এইরকম হইলে তো কোন চাই না, আমরা বাঁচতাম কীরকম? আমরা গাড়িগুলি চালাই চলার তো কোনো উপায় নাই। আমরা এখন আমরা ওটাও আর থানাতে আইসি একটা রিপোর্ট জানাইতাম, আর ওটা আমরা সারার কাছে ওটাও হয়ে যাচ্ছে। এরকম যখন চুরি হয়েছে আমরা গাড়িটা চালাইমু কীরকম, আমরা চলমু কীরকম। 777 গাড়ির সামনে আনিসা গ্লাসও লেখা আছে। আর কিছু হয়ে যায়নি ভাই, তোমার কিছু থাকলে হোক। প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর নিয়ে ভয়ঙ্কর কারচুপির ঘটনা প্রকাশ্যে এলো শ্রীভূমিতে। অভিযোগ উঠেছে গাঁও পঞ্চায়েত সভানেত্রীর স্বামী এক গৃহহীন দুঃখী মহিলার ঘরের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছেন। জানা গেছে এই অসহায় মহিলার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোলানো হয়েছে, টাকা লেনদেন করা হয়েছে। অভিযুক্ত তার শ্যালকের নামে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির ভেটারবান্ধ গাঁও পঞ্চায়েতের সভানেত্রী শিপ্রা দেবনাথের স্বামী কেশব দেবনাথ। অভিযোগ অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে আসা বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী ছায়া রানী নাথ নামের ওই দুঃখী মহিলা বহুদিন ধরেই গৃহহীন। তার পুরনো বাড়ি কয়েক বছর আগে ভেঙে যায়। বর্তমানে তিনি মেয়ের বাড়িতে আশ্রিত হয়ে আছেন। সরকারের তরফে তার নামে আবাস যোজনার ঘর অনুমোদন হলেও তিনি এখনো ঘর পাননি। অভিযোগ অনুযায়ী 2023 সালের 25শে মার্চ প্রথম কিস্তির 32,500 টাকা কেশব দেবনাথ নিজের নামে ট্রান্সফার করান। এরপর দ্বিতীয় কিস্তির 48,750 টাকা নিজের শ্যালক সুমন দেবনাথের নামে স্থানান্তর করেন। তৃতীয় কিস্তির 48,750 টাকা ফের নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নেন। সব মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়। মহিলাটি বিষয়টি টের পেয়ে ব্যাংক থেকে স্টেটমেন্ট সংগ্রহ করে আসল ঘটনা প্রকাশ্যে আনেন। এরপর তিনি স্থানীয় বিধায়ককে অবগত করার পাশাপাশি জেলা আয়ুক্তের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন দেখার বিষয় অসহায় ওই গৃহহীন মহিলাকে ন্যায় বিচার দিতে প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং সভানেত্রী স্বামী কেশব দেবনাথের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী আমার নামে গড় স্যাংশন করিয়া দিছেন, মানে কেশব দেবনাথ শিপ্রা জামাই তাই আমাকে নগর ব্যাংক নিয়া সব টাকাটা তার নামে উঠাই দিছে। এখন আমি নিয়ে আসো, এখন তো আমি মেয়ের বাসাতে থাকি, আমার ঘর দুয়ার কোনো কিছু নাই।
কোন জিপি? বেটাই বোন জিপি। কেশব দেবনাথকে? শিপ্রাদের জামাই। শিপ্রাদেব তো আমার মার নামে ঘর আসলে প্রধানমন্ত্রী ঘর আসছিল শিপ্রার জামাই কেশব দেবনাথ তাই সব টাকাটা কিরকম টাকাটা নিশুন দিয়ে কিরকম। শিপ্রাকে? শিপ্রা তো প্রেসিডেন্ট। কোন জিপি? 1 নম্বর ওয়ার্ড বেটাই বোন জিপি। এখন কি এটা নিয়ে কি করে? আমরা কিরকম ভালো আমরা টাকাটা কিরকম চাই 12 ওইটা চাই আমরা। কেউ কোনো কমপ্লেন জানাইছি এমএলএ 2 বার গেছি তাকে কোন ওপেন হাতে দেখিয়ে দিব তারা দেখিয়ে দিচ্ছেন না। আজকে কেউ কোনো কমপ্লেন দিছনি? আজকে আইসি দিন স্যারও কানো ডিসি স্যারও কানো আইসি এই কমপ্লেন দিছে কোন হইব দেখিয়ে দিব। আচ্ছা টাকাটা কিভাবে নিছে? টাকাটা হয়তো আমার মার নামে অ্যাকাউন্ট করাইছেন নি আমার বন্ধন ব্যাংক ডকুমেন্ট নিয়ে গেছেন তোমার সব ডকুমেন্ট লো কতটুকু আমি জানি। কেমনে জানছো টাকাটা তুলিয়ে নিছে? আমি মারা জিজ্ঞাসা কইছেন তো ওলা আমার মহিলা লইয়া গেছে নগর ব্যাংক এরপর ব্যাংকও গেছি আমি ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট আনছি ব্যাংকে দিয়ে দিয়েছি আমার স্টেটমেন্টে কি দেখা গেছে? স্টেটমেন্টে ঠিক আছে ঘরের টাকা 3 কোটি টাকা উঠছে ট্রান্সফারেন্সি টাকা। কার নামে হয়েছে ট্রান্সফার? তো কেশব দেবনাথ 2টা আর সুমন দেবনাথ 1টা। তারা কারা? তারা তো হইল গিয়া শিপ্রার জামাই কেশব দেবনাথ প্রেসিডেন্ট শিপ্রা আর তো তার শালা হইল সুমন দেবনাথ কেশবর শালা সুমন দেবনাথ।